বৃহস্পতিবার সকালবেলায় ঠিক 6:30 মুখোমুখি হচ্ছে সেমিফাইনালের জন্য, অর্থাৎ প্রথম সেমিফাইনালের জন্য সাউথ আফ্রিকা এবং সেই সাথে আফগানিস্তান। একজন সাধারণ দর্শক হিসেবে আফগানদের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করছে দর্শক। আর যদি আমার জায়গা থেকে বলি, অবশ্যই দুই টিমের জন্য অনেক শুভকামনা থাকবে, কারণ সাউথ আফ্রিকা প্রতিটি ম্যাচ জয়লাভ করেই কিন্তু আসলে এখানে এসেছে। অন্যদিকে আফগানরা দারুণ পারফর্ম করেছে এবং তাদের পারফরমেন্সেই আমরা আসলে মুগ্ধ হয়েছি এবং বলতে হচ্ছে যে যারা আসলে ডিজার্ভ করে তাদেরই যাওয়া উচিত সেমিফাইনালে। সো সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে আজ এই মুহূর্তে রয়েছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম সানোয়ার হোসেন, এবং সেই সাথে রয়েছেন নোভা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভোকালিস্ট আহমেদ ফজল করিম। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমার মনে হচ্ছে যদি বাংলাদেশের সেমিফাইনালটা বাংলাদেশের নামটা থাকতো। এক্স্যাক্টলি, বাট কিছু করার নেই, এটাই ভাগ্য। এবং খুব দুঃখজনক যে শেষ ম্যাচটা জয়লাভ করলেও আমাদের মনে আমরা একটু শান্তি পেতাম, সেই জায়গাটাও আমাদের আসলে মিসিং। দেখেন, আমরা ফার্স্ট সুপার 8-এর দুইটা ম্যাচই ভালো করতে পারিনি। সামহাও একটা বড় অপরচুনিটি চলে আসছিল আমাদের, মানে অপরচুনিটি সেমিফাইনালে যাওয়ার জন্য, মানে এত কাছে এত একটা ভালো অপরচুনিটি। এটা আসলে রেয়ার, ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে সেমিফাইনালে যাওয়ার অপরচুনিটি আমাদের মতো টিমের জন্য নট ইজি এসেছিল, খুব কাছ থেকে আর কি মিস করে ফেলছি একদম। এবং শেষ ম্যাচটায় মানে অর্থাৎ আফগানিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচ, সেখানে যেই স্কোরে ওরা আসলে র্যাপ আপ করেছে, আমার মনে হয় যে একটু ভালো খেললে বোধহয় সেটা সম্ভব ছিল আমাদের, বাট সেটাও আমরা করতে পারলাম না। অবশ্যই, কারণ হলো দেখেন আমাদের বোলাররা যে কাজটা করে দিয়েছিল, যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল, মানে আমরা জানি এটা ভেরি ডিফিকাল্ট, রান রেট মেনটেন করে আমরা আগে মেনটেন ডিফিকাল্ট, তারপরেও বোলাররা কিন্তু ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল। মানে এইটা আর একটু ব্যাটসম্যানদের এফোর্টটা দরকার ছিল হয়তো, বা মানে এরকম অপরচুনিটি সবসময় তো আসবে না, এই জন্য বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশ, সবাই কষ্ট পেয়েছে। ডেফিনেটলি প্লেয়াররা ট্রাই করেছে, কিন্তু এফোর্টটা মনে হয় একটু ডিফারেন্ট হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের আসলে ওই জায়গাটায় বোধহয় প্ল্যানিংয়ে বোধহয় একটা মানে দুর্বলতা রয়েছে, কারণ একবার ভাবুন যে আফগানিস্তান কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 104 রানে হেরেছিল এবং সেখান থেকে তারা কত দুর্দান্তভাবে কামব্যাক করেছে, অস্ট্রেলিয়াকে হারালো, এরপর তারা বাংলাদেশকে হারালো, যদিও ইন্ডিয়ার কাছে হেরে গেছে, ডাজন্ট ম্যাটার, বাট আলটিমেটলি কিন্তু সেমিফাইনালে আফগানরা খেলছে এবং তাদের ইতিহাসের দিকে একটু তাকালে কিন্তু সেটা আসলে আমার মনে হয় যে খুবই দুর্দান্ত একটা ব্যাপার। না অবশ্যই, কারণ আফগানিস্তানটা টি-20 টিমের মানে টি-20 ওভারঅল ক্রিকেটে যদি দেখেন, ওরা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য এক্সাইটিং ক্রিকেট টিম আফগানিস্তান। টি-20 ফরম্যাটে ওরা অনেক ভালো দল। আমাদের অ্যাবিলিটি ডেফিনেটলি আফগানিস্তানের সাথে আমরা যদি হেড টু হেড দেখি, আমরা হয়তো অনেক পারফরমেন্স কাছাকাছি, কিন্তু আফগানিস্তানের টোটাল ওয়ার্ল্ড কাপটা যদি দেখেন, আমাদের ওয়ার্ল্ড কাপটা দেখেন, আমরা জিতেছি কাদের সাথে? খুব লো স্কোরিং ম্যাচ, যেগুলি ম্যাচ ওইগুলি ম্যাচ জিতেছি আমরা। আফগানিস্তান জিতেছে কাদের সাথে? নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, মানে টিমগুলি দেখতে হবে যে কাদের সাথে কি ক্রিকেট খেলেছে। ওরা যেই ওয়েতে ক্রিকেট খেলতে, ওরা আসলে ডিজার্ভ করে এরকম একটা উইন, এরকম একটা জায়গায় স্টেজে যাওয়ার জন্য। ভালো ক্রিকেট খেলে কিন্তু আফগানিস্তান গিয়েছে, লাক ফেভার না। আমাদেরটা যদি আমরা সেমিফাইনালে যেতাম, আমাদের লাকটা একটা বড় হেল্প ছিল। ক্রিকেট অবশ্যই খেলতে হতো, সাথে লাকটা একটা বড় সাপোর্ট ছিল। আফগানিস্তানের বলবে রিয়েলি ওরা কিন্তু ভালো ক্রিকেট খেলে এই জায়গায় এসছে, এটা মানতে হবে সবাইকে। একদমই তাই। আমি ভাইয়ের কাছে চলে যাব। আমি জানি না যে মানে ক্রিকেট আপনার কতটা আসলে ফলো করা হয়। ডেফিনেটলি ফলো করি ক্রিকেট। এক সময় ক্রিকেটার ছিলাম। ও দ্যাটস গ্রেট। গিটারিস্ট হওয়ার আগে। আচ্ছা, বোলার নাকি ব্যাটার? অলরাউন্ডারই বলা যায়। আচ্ছা, ওকে। উইকেট কিপিং করতাম আর ব্যাটসম্যান ছিলাম। তো যাই হোক, মানে গিটারের মতো অতটা প্রমিনেন্ট ছিলাম না সেই সময়, আর সেই সময় এতটা অপরচুনিটিও ছিল না, জনপ্রিয় ছিল না। আমরা যখন স্কুলে ছিলাম 80s-এর দিকে আর কি, তো ওইভাবেই ক্রিকেটের সাথে ইনভলভ বলা যায়। একদম। এটা মানে এখন যেহেতু ফলো করা হয় বা আগে ক্রিকেট খেলতেন একটা সময়ে, বাংলাদেশ টিমকে নিয়ে কি বলার থাকবে? যদিও আমরা পরে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার আলোচনায় চলে যাব। আমি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি বলি, এর আগে আমার সুযোগ হয়েছে আরেকটা চ্যানেলে খেলা, যে ফার্স্ট যেদিন স্টার্ট হলো সেই দিন একই রকম একটা প্রোগ্রাম ক্রিকেট নিয়ে। তো সেখানে আমি আমার প্রেডিকশনটা এরকম ছিল যে বাংলাদেশ সুপার 8-এ আসবে, আসার পসিবিলিটি আছে। তো এটা সত্য হলো, হয়ে গেছে। তো পরের কোশ্চেন যখন করলো যে সেমিফাইনালে যাবে কিনা, তো সেটা তো আমার একটা নেগেটিভ ছিল যে হোপফুলি আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ আসুক সেমিফাইনালে, বাট অ্যাকচুয়ালি আমাদের পারফরম্যান্স সেই জায়গা থেকে এক্স্যাক্টলি আমাদের টিম ক্যাপাবিলিটি এবং প্রেজেন্ট যে সিচুয়েশন বাংলাদেশ টিমের, এগুলো ওভারঅল পারফরমেন্স বিচারে আমার কাছে মনে হচ্ছিল না যে এটা সেমিফাইনাল পর্যন্ত আমরা রিচ করতে পারবো। বাট এই সুপার 8-এ আসছে, এটাও ফর্চুনেটলি বলা যায় এটা অনেকটা আমাদের ফেভার করেছে লাক কিছুটা। তো এটা যদি আমরা লাস্ট ম্যাচটাতে একটা সুযোগ হয়েছিল আমাদের জন্য, ভালো একটা অপরচুনিটি ছিল, তবে এটা আফগানিস্তান ডেফিনেটলি স্ট্রং টিম। এখন যে পারফরমেন্স, এটাতে আসলে আফগানিস্তানকে আমাদের বিট করে আসাটা
কোয়াইট ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তো আমি খুবই মানে রিয়েলিস্টিক ইয়াতে বলতে চাই, আমাদের যা হয়েছে দ্যাট ইজ এনাফ আর কি। এই আমার কাছে আমি এই জায়গাটাতে আপনার সাথে একমত না ফজল ভাই, কারণ কেন যেন মনে হয় দ্যাট ইজ এনাফ বলেই হয়তো আমরা আগে বাড়তে পারি না, আমরা পেছনেই রয়ে যাই। আমি জানি না কি বলতে চাইবেন, কারণ একবার একটু না এনাফ না, অবশ্যই না। আমরা একদিন যাবত ক্রিকেট খেলছি, আমাদের তো নিজেদেরকে এই স্টেজে আরও উপরে নিয়ে যাওয়া উচিত। তবে বাস্তবতাটা হলো যেটা উনি যেটা বলছেন, আমাদের যে স্ট্রেংথ টি-20 ফরম্যাটে আমাদের যে অ্যাবিলিটি, এখনও ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে আছি। এটা হলো যেই কারণে আপনি আফগানিস্তানের টিমের দেখেন, আইপিএল একটা ল্যান্ডমার্ক, কিন্তু আইপিএল একটা বেঞ্চমার্ক সবাই জানি, ওইখানের বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এখানে কিন্তু যারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররাই কিন্তু খেলে। আফগানিস্তানের কতগুলি প্লেয়ার টি-20 ফরম্যাটে এবং টপ টিমগুলিতে খেলে, লিডিং পারফর্মার। আমাদের দেশের যে টি-20 ফরম্যাটের কথা যদি চিন্তা করি, আমরা হয়তো অন্য ফরম্যাটে, ওয়ানডে ফরম্যাটে ডেফিনেটলি আমরা গুড সাইড, কিন্তু টি-20 ফরম্যাটে আমরা যদি আফগানিস্তানের সাথে কম্পেয়ার করেন, দেন আমার আইপিএলে দেখেন আমাদের একটা প্লেয়ার খেলে মুস্তাফিজ, তাও অন অ্যান্ড অফ এরকম একটা অবস্থায় আছে। আমরা তো কোনো প্লেয়ারই ওই জায়গায় আমরা প্লেস করতে পারি না। আর আফগানিস্তানের 7-8টা প্লেয়ার কিন্তু ডমিনেটিং পারফর্ম করে খেলছে। এই জায়গাতে মানতে হবে যে ওরা ভালো জায়গায় আছে, আর আমাদের ইমপ্রুভ করতে হলে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। মানে ওভারনাইট এটা আমরা বলে খালি আমরা ভালো টিম ভালো করব আশা নিয়ে যাব, কিন্তু এটা বলেই হবে না। আমাদের রেকর্ডটা দেখতে হবে, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট টি-20 ফরম্যাটে যেই ওয়েতে স্ট্রাইক রেটে ব্যাটিং করা উচিত, আমাদের কয়টা ব্যাটসম্যান ওইভাবে কম্পিট করতে পারবে। আমাদের ওই জায়গাগুলি বাস্তবতাটা মেনেই আমাদের। আর প্লাস হলো আমাদের যতটা আমরা এতটা খারাপ টিম হয়তো না, আমরা যেই ওয়েতে মানে এক পারফর্ম করার দরকার আমাদের ব্যাটারদের, আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগ থেকে যেই ফর্ম নিয়ে গিয়েছে আমরা, ওয়ার্ল্ড কাপে ব্যাটসম্যানরা কোনো জায়গায় টপ অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে আসতে পারে নাই। আমাদের মেইন প্লেয়ার যাদের উপর সিনিয়র প্লেয়ার যাদের বেশি ডিপেন্ডেন্ট, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওই দুইজনের পারফরমেন্সটাও ওইভাবে পারফর্ম করতে পারে নাই। টপ অর্ডার ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারে না। আপনি কীভাবে আশা করেন যে এত দূরে যাবেন? পারফর্ম করে তো আসতে হবে। এই টপ 8 সুপার 8 কিন্তু সব প্লেয়ার, সব টিমগুলি ওইরকম টপ ক্লাস প্লেয়ার, সব টিম টপ ক্লাস অপোনেন্ট। আপনাকে ভালো পারফর্ম করা ছাড়া তো এখানে লাখ ফেভার করে বেশি দূর যাওয়া যাবে একেবারেই তাই। আজকে কিন্তু আগামীকাল সকালবেলা আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচটা হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামে। একটু যদি দেখে নেই, মানে আমি একটু আসলে আফগান এবং সাউথ আফ্রিকা, আমি ভুল না করলে তারা ওয়ার্ল্ড কাপে সম্ভবত দুবার মুখোমুখি হয়েছে এবং দুবারই জয়লাভ করেছে সাউথ আফ্রিকা, যদি আমি ভুল না করে থাকি। এক্স্যাক্টলি ঠিকই বলেছি। এবং সর্বোচ্চ স্কোর যদি দেখি এখানে 209 5 উইকেটে, এবং অন্যদিকে আফগানরা করেছিল 172 এবং সর্বনিম্ন স্কোর ছিল 139 7 উইকেটে এবং আফগানরা করেছিল 80। যদিও সেই আফগানদের সিনারিও আর এখনকার মানে ক্রিকেটারদের সিনারিও কিন্তু এক না। কি বলতে চাইবেন? সাউথ আফ্রিকা টিমকে তো এখন পর্যন্ত প্রতিটা ম্যাচ জিতে এসেছে টুর্নামেন্টে, এবং এর সাথে সাউথ আফ্রিকা যে ওয়েতে ডমিনেটিং পারফরমেন্স করে, আপনি যদি ফার্স্ট রাউন্ডে দেখেন প্রতিটা ম্যাচে কিন্তু হারার অবস্থা ছিল। নেপালের সাথেও হারার অবস্থা ছিল, আমাদের সাথে হারার অবস্থা ছিল। মানে খুব যদিও এখানে উইকেটটা লস করে ম্যাচ জিতে যাচ্ছে। সাউথ আফ্রিকা কিন্তু সবসময় যেটা আমরা দেখি, ওদের হিস্ট্রি যদি দেখি, সবসময় ডমিনেটিং পারফরমেন্স করে। ওরা কিন্তু রাইট টাইমে যে হেরে যায়, মানে প্রেশার মুভমেন্টে ব্রেকডাউন করে। এইবার কিন্তু ওরা অনেকগুলি প্রেশার হ্যান্ডেল করে ওভারকাম করে এই জায়গায় এসছে। আমার মনে হয় এবার হয়তো সাউথ আফ্রিকা একটু ডিফারেন্ট দেখতে পারি। আমার মনে হয় যে সাউথ আফ্রিকা হয়তো এই হার্ডেলটাও ভালোভাবে পার করবে। এক্স্যাক্টলি। ফজল ভাই, আপনি আগামীকাল সকালের এই ম্যাচে কোন দলকে সাপোর্ট করবেন, সাউথ আফ্রিকা নাকি আফগানিস্তান? আমি যে দুইটা টিম কালকে পারফর্ম করবে, ডেফিনেটলি আমি সাউথ আফ্রিকাকে কিছুটা কিছু না সাপোর্ট করব, আমি এগিয়ে রাখবো। এই কারণে যে ওরা আফগানদের তুলনায় কোয়াইট এ বিট এক্সপিরিয়েন্স টিম। ওরা দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলে আসছে, ক্রিকেট ওয়ার্ল্ড ডমিনেট করছিল তারা। তো ওই ক্ষেত্রে আফগানরা কিছুটা নতুন আর কি। তো ডেফিনেটলি তারা খুব স্ট্রং টিম। তো তারপর আমি সাউথ আফ্রিকাকেই আমি এখানে এগিয়ে রাখছি, আমি সাপোর্ট করবো আফগানকে। ওকে ওকে, ঠিক আছে। আমি যদি একটু বলি, এখানে একটু একটা কার্ড দেখতে পাচ্ছি, সাউথ আফ্রিকা আফগানিস্তান। পাওয়ার প্লেতে আফগানদের উইকেট 20টি, পাওয়ার প্লেতে আফগানিস্তানের ইকোনমি 7.19 এবং পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকার উইকেট 10টি, পাওয়ার প্লেতে সাউথ আফ্রিকার ইকোনমি 5.85। আফগানিস্তানের মিডল অর্ডার স্ট্রাইক রেট হচ্ছে 102.21, যেটা আসলে সবচেয়ে টুর্নামেন্ট সর্বনিম্ন। এটা একটা ফ্যাক্ট, কারণ যদি গুরবাজ এবং একই সাথে আফগানিস্তান যেটা হলো ডিপেন্ড করে কিন্তু ওদের টপ অর্ডার ব্যাটিং এ ওপেনিং পার্টনারশিপ, এই পার্টনারশিপে যদি আর্লি ব্রেক থ্রু করে বা যদি সাউথ আফ্রিকা ব্রেক থ্রু নিতে পারে, ভেরি ডিফিকাল্ট আফগানিস্তানের জন্য বড় স্কোর করা। বিকজ ওদের মিডল অর্ডারটা খুব ভালো পারফর্ম করে। গোলবাদিন একদিন পারফর্ম করেছে, বাকি সবাই কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে নাই, আবার খুব টেস্টেডও হয় নাই। কিছু ম্যাচ যেটা জিতেছে হয়তো টপ অর্ডার বেশি ভালো করে ফেলেছে, ওরাই ম্যাক্সিমাম ক্যারি করেছে, খুব অপরচুনিটি কম পেয়েছে এবং যেদিন অপরচুনিটি পেয়েছে খুব ভালো করতে পারে নাই। এবং ওভারঅল
আফগানিস্তানের স্ট্রেংথ কিন্তু বোলিং, আমরা সবাই জানি যে ওদের বোলিংটা হলো মেইন স্ট্রেংথ। Exactly. ওরা যদি একটা ডিসেন্ট টোটাল বোর্ডে দিতে পারে, বোলাররা ওইটা খুব ভালোভাবে ডিফেন্ড করতে পারে। এই সাউথ আফ্রিকার জন্য এটাই হবে যে আফগানিস্তানের টপ অর্ডার যদি আর্লি ব্রেক থ্রু করতে পারে, সাউথ আফ্রিকার কাজটা অনেক সহজ হয়ে যাবে। একেবারেই। তা আমি যদি আবার একটু বলি যে আমি ভুল না করলে এখন পর্যন্ত যে টপ 5 উইকেট টেকার রয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে, সেখানে কিন্তু 3 জনই হচ্ছেন 5 জনের মধ্যে আফগানদের। অবশ্যই আফগানিস্তানের যেটা মেইন স্ট্যান্ড, আবার যদি ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে দেখেন যেভাবে নিউজিল্যান্ডকে যে ওয়েতে হারিয়েছিল, 75 অল আউট করে দিয়েছে, ওইখানেও কিন্তু রান করেছে ওদের ওপেনিং দুই পার্টনারশিপ বোলার ফজল হক ফারুকি বলেন, নাবিনুল হক বলেন, রশিদ খান বলেন, মুজিব চলে যাওয়ার পরে নূর আহমেদ আসছে, ও ভালো পারফর্ম করছে। ওদের স্পিন তো অলওয়েজ ওয়ান অফ দ্য এক্সাইটিং স্পিন অ্যাটাক, বর্তমান সময়ে ফাস্ট বোলাররা অসাধারণ। সবকিছু মিলে ডেফিনেটলি ওদের বোলিং ইউনিটটা মেইন স্ট্রেংথ। ব্যাটাররা যদি একটা ভালো স্কোর দিতে পারে যে কোনো অপোনেন্টের, গুরবাজও কিন্তু সেই মানে যারা আসলে রান গেটার, টপ রান গেটার, তাদের মধ্যে কিন্তু টপে রয়েছে, তো সেটাও একটা ফ্যাক্ট। আমি একটু আগের কার্ডটা দেখবো, তারপর আমি এই কার্ডটাতে আসছি। একটু আগে যে কার্ডটা ছিল সেই কার্ডটা আমি একটু দেখতে চাই। ইয়েস, সর্বোচ্চ উইকেট শিকারী ফজল হক ফারুকি আফগানিস্তান 7 ম্যাচে 16 উইকেট, আশদীপ সিং ইন্ডিয়া 6 ম্যাচে 15 উইকেট, রশিদ খান আফগানিস্তান 7 ম্যাচে 14 উইকেট, রিশাদ হোসেন বাংলাদেশ, এইটা দেখলে একটু মনের মধ্যে খানিকটা জায়গায় একটু কিঞ্চিত আনন্দ বোধ হয়, 7 ম্যাচে 14 উইকেট, নভিনুল হক আফগানিস্তান 7 ম্যাচে 14 উইকেট এবং আলরাজি জোসেফ ওয়েস্ট ইন্ডিজ 7 ম্যাচে 13 উইকেট। অবশ্যই যে কথাটা বললেন যে রিশাদ হোসেন, এটা আমাদের এই টুর্নামেন্টে আমরা হয়তো অনেক কিছু পাই নাই, কিন্তু রিশাদ হোসেন বলেন, তানজিব সাকিব বলেন, আমাদের ইয়াং সেন্সেশন, এরা যারা নেক্সট স্টেপ বাংলাদেশে আগামী 4-5 বছর 10 বছর যারা ক্যারি করবে বাংলাদেশ টিমে, এর মধ্যে স্বাভাবিকভাবে ডেফিনেটলি ইয়াং সেন্সেশনরা এই বিগ স্টেজে এরা যেই ওয়েতে পারফর্ম করছে, ডেফিনেটলি বাংলাদেশের জন্য এটা একটা বড় প্রাপ্তি। আর যেটা বললেন, যেটা বলছেন আফগানিস্তানের বোলিং ইউনিট, এটাই কিন্তু ওদের মেইন স্ট্রেংথ। মানে ওরা এই কারণে ওদের পারফরমেন্স এই পর্যন্ত সেমিফাইনালে ওরা যে ভালো ক্রিকেট খেলে আসছে, এটা হলো বোলারদের একটা বড় ক্রেডিট। টপ অর্ডার ব্যাটসম্যান ক্রেডিট তো অবশ্যই আছে, সেই মতো বোলারদের মেইন ক্রেডিট। ওরা কিন্তু অপোনেন্টের নতুন বলে ফজল হক ফারুকিরা আর্লি ব্রেক থ্রু দিয়েছে। টি20 ফর্মেটে হয় কি, আপনি যদি আর্লি ব্রেক থ্রু দিতে পারেন, অপোনেন্ট টিমে রান করতে হয় পাওয়ার প্লেতে, উইকেটে যখন হার্ড থাকে, বলটা যখন হার্ড থাকে, তখন কিন্তু অপোনেন্ট টিমরা পাওয়ার প্লেটা ম্যাক্সিমাম ইউজ করে। ওই জায়গাটাই ওরা বেশি সাকসেসফুল ছিল। নতুন বলে খুব আর্লি উইকেট ব্রেক থ্রু দিয়েছে, অপোনেন্টকে প্রেশারটা বিল্ড আপ করেছে, রান রেট ডাউন করেছে। এই সব কিছু মিলে এই বোলার ইউনিটটা মানে অসাধারণ। যে কোনো অপোনেন্টের এগেনস্টে ওরা কিন্তু ভালো পারফর্ম করেছে। এক্স্যাক্টলি। আমি পরের কার্ডটা দেখে নিব এই মুহূর্তে, যেটা একটু আগেই বলছিলাম যে গুরবাজ একদম টপে রয়েছেন। নবানুল্লাহ গুরবাজ 7 ম্যাচে 281 রান করেছেন। ট্রাভিস হেড অস্ট্রেলিয়া 7 ম্যাচে 255, ইব্রাহিম জাদরান আর একজন আফগানিস্তানের রয়েছে, মানে তাদের টপ অর্ডার ব্যাটার যে দুজন, 7 ম্যাচে 229 রান। নিকোলাস পুরান, আমার পুরানের জন্য খুব মন খারাপ হচ্ছিল, যদিও ওয়েস্ট ইন্ডিজের নেই, মানে 98 করলো কিন্তু সেঞ্চুরিটা হলো না, মাত্র 2 রানের জন্য। 7 ম্যাচে করেছে নিকোলাস পুরান 228 রান। এনব্রিস গাউজ ইউএসএ খুব ভালো পারফর্ম করেছে তিনি, 6 ম্যাচে 219 রান। এবং কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার 7 ম্যাচে 199 রান। এইটা যেটা বলে যে দেখেন আফগানিস্তান যে কতটুকু ডিপেন্ড ওদের ওপেনিং পার্টনারশিপের উপরে। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব বড় স্কোর কম হয়েছে, লো স্কোরিং ম্যাচ বেশিরভাগ হয়েছে প্রথম দিকে। এর মধ্যে 510 রান করেছে ওদের দুইজন ওপেনিং ব্যাটসম্যান, দুজনে মিলে 510 রান করেছে। এইটা কিন্তু মেজর কন্ট্রিবিউশন দেখবেন, হয়তো বা মোস্ট অফ দ্য পার্সেন্টেজ ওয়াইজ অনেক হাই, যে টোটাল টিমের মনে হয় এদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। এইটা একটা মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট দুইটাই, যদি ভালো করে ভেরি গুড, যদি ফেল করে আফগানিস্তানের জন্য বড় একটা মাইনাস পয়েন্ট হবে। আর সাউথ আফ্রিকার জন্য একটা প্লাস পয়েন্ট হলো, যেটা হলো মানে ডিকক কিন্তু খুব ভালো ফর্মে ছিল না। ডিকক রাইট টাইমে ও এমন ভালো ফর্মে আসছে, যেটা হলো আফগানিস্তান সাউথ আফ্রিকার জন্য প্লাস পয়েন্ট। কারণ টপ অর্ডার থেকে ডিকক যদি রান করে, যেই ওয়ে থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলে, অপোনেন্টের কিন্তু স্ট্রং বোলিং লাইন আপও ডিস্ট্রয় করার মতো অ্যাবিলিটি আছে। একদমই তাই। আমি ভাইয়ের কাছে যাব, গান শুনতে চাই। আসলে আমি এইখানে আসছি গান শোনানোর জন্যই, ক্রিকেট নিয়ে কথা বলাটা আমার জন্য একটু বাড়তি। এটা আমাদের জন্য খুব আনন্দের যে আপনি আজকে ক্রিকেট নিয়েও কথা বলছেন, গানও শোনাচ্ছেন, কারণ নোভা ব্যান্ডের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে সেই সময়ের। আচ্ছা, আমি তাহলে ছোট ছোট করে শোনাই। প্রথম যে গানটা করি আমি পদ্মার পাড়ে, এটা আমার সেকেন্ড অ্যালবামের গান ছিল, হার্ড রক আর কি। ওইটা করি, রাজশাহীতে বসে গানটা লিখেছিলাম পদ্মার পাড়ে বসে করে অল্প ছোট ছোট করে। আজকে যে পরিমাণ বৃষ্টি হলো ঢাকা শহরে, মানে পদ্মা একদম মাঝে মধ্যে হয়ে যায় অবশ্য। একদমই তাই। পদ্মার পাড়ে ঝিল শামুকের খেলায় দেখবি কে কে আয়ে, চিৎকারিও পারে দালান সারি সারি, ওই যে দেখা যায়
বালুচরের মেলায় মৃদু হাওয়া দোলায় ভরে গেছে কখন এ দীপ্ত পথের ছায়ায় আসন পেতে বাবুল সুরে গান গায়ের মেয়ে কোল শিকাকে জোড়ায় না কার পথের ছায়ায় আসন পেতে বাবুল সুরে গান গায়ের মেয়ে কোল শিকাকে জোড়ায় না কার বালুচরের মেলায় মৃদু হাওয়া দোলায় ভরে গেছে কখন এ দীপ্ত থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা, মানে যে ক্রিকেটের গল্প শুনতে শুনতে তার মাঝে একটু গান, এটা আসলে একটা অন্যরকম আবেদন সৃষ্টি করে এবং মাত্রাটা একটু বাড়িয়ে দেয়। আমি একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেক থেকে ফিরে এসে আবার আমরা আলোচনায় ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম সানোয়ার হোসেন, এবং সেই সাথে রয়েছেন নোভা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভোকালিস্ট আহমেদ ফজল করিম। ফিরে এলাম ব্রেক থেকে। আবারও একটা কার্ড দেখে নিব এই মুহূর্তে এবং দেখা যাক আসলে কি প্লে করছে। ব্রায়ান লারা স্টেডিয়াম দেখতেই পাচ্ছি আমরা, টি-20 বিশ্বকাপ, এবং ম্যাচ হয়েছে এখানে 4টি। প্রথম ইনিংসে গড় স্কোর 91 রান, ওভার প্রতি গড় রান হচ্ছে 5.48। আগে ব্যাট করে দলজয়ী একবার এবং রান তাড়া করে দলজয়ী হচ্ছে 3বার। সানোয়ার ভাই, যেই জায়গাটা লার্নিং টি-20 ফরম্যাটের জন্য যে ধরনের উইকেট দরকার, ট্রু ব্যাটিং উইকেট, সবাই আমরা জানি এখানে ব্যাটসম্যানদের স্ট্রোক খেলতে পছন্দ করে, মানে খুব কম ওভারের খেলা, 120 বলের খেলা, সবাই স্ট্রোক খেলতেই হবে। এখানে এই উইকেটটা বড় সাপোর্ট করে না। ওইরকম উইকেট যেরকম আমরা ফার্স্ট সেশনটা আমরা দেখেছি ইউএস থেকে রান হয় নাই, কারণ ব্যাটসম্যানদের এরকম টপ ক্লাস প্লেয়াররাও কিন্তু এখানে ভালো ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারে না, বিকজ উইকেট সাপোর্ট। টি-20 ফর্মের উইকেট সাপোর্ট না করলে ব্যাটসম্যানের জন্য ভেরি ডিফিকাল্ট। এই উইকেটে এরকম এই জায়গা হয়ে যায় কি, মানে বড় দল আর ছোটো দলের ডিফারেন্সটা কমে যায়, মানে ক্লাস প্লেয়ারের ডিফারেন্সটা কমে যায়। তো এর মাঝখান থেকেই, যদিও এটা সেমিফাইনাল ম্যাচ, সবাই চাবে তার বেস্ট পসিবলি করা, এখানে বড় রান হওয়ার সম্ভাবনা কম, লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। সেই জায়গায় কিছুটা হলে আবার তখন আফগানের লো স্কোরিং ম্যাচের মধ্যে বোলার একটু অ্যাডভান্টেজ হয়তো চলে আসে। তারপরে সব কিছু মিলে একটা ভালো কম্পারেটিভ ক্রিকেট ম্যাচ দেখতে চাই আমরা। তারপরেও আশা করি যে উইকেটটা হয়তো বা সেমিফাইনাল উইকেটটা একটু ব্যাটিং সহায়ক উইকেট হবে। এই মাঠে কিন্তু আফগানের আগে একটা ম্যাচ খেলেছে পিএনজির সাথে এবং পিএনজি হেরেছিল। আমার এই মুহূর্তে স্কোরটা ঠিক মনে নেই। সো সেটা কি খানিকটা ওদেরকে অ্যাডভান্টেজ দেবে, নাকি আসলে যেহেতু সেমিফাইনালের জন্য উইকেটের চেঞ্জ থাকবে, নতুন উইকেট হবে মেবি, বা অন্য কোনো বিষয় থাকবে? এটা তো মানে এক ম্যাচে তো হয়তো মেজর ডিফারেন্স হয় না, আর এখানে প্র্যাকটিস করেছে, তার উইকেট সম্বন্ধে ধারণা আছে, আর সবাই এই লেভেলের প্লেয়ার সবাই প্রফেশনাল, অ্যাডজাস্ট করা অলমোস্ট ওয়েস্ট ইন্ডিজে তারা অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছে, প্র্যাকটিস করে ফেলেছে। স্বাভাবিক দুই দলের জন্য হয়তো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাডভান্টেজ হবে না, কিন্তু তারপরেও উইকেটটা যদি একটু ব্যাটিং সহায়ক হয়, আমি চাই সেমিফাইনাল ম্যাচ একটু ব্যাটিং সহায়ক হলে ভালো ক্রিকেট দেখতে পারবো আমরা। এক্স্যাক্টলি। আমি চলে যাবো এবার ফজল ভাইয়ের কাছে। যখন ক্রিকেট খেলতেন এবং সেই মানে আমার মনে হয় যে ওইটা আসলে স্বর্ণযুগ, মানুষ যে যুগটা পেছনে ফেলে আসে সবার জীবনে, মনে হয় যে ওই সময়টাই খুব ভালো ছিল। সেই সময় একটু ফিরে যেতে চাই। তখন মানে আপনার চোখে যদি বলি যে ক্রিকেটের ড্রিম, বা কাকে দেখে আসলে আদর্শ মনে করতেন, বা কে আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো, বা আপনার পছন্দের ক্রিকেটার? ওই সময়টাতে আসলে ডেফিনেটলি সিনিয়র, এখন যারা মোস্টলি সিনিয়র এবং রিটায়ার্ড ক্রিকেটার যারা ছিলেন, এর মধ্যে আমার মনে পড়ে লিপু ভাইয়ের কথা, গাজী ওনারা ছিলেন। তারপরে আপনার বোলার ছিলেন, উনি মোহাম্মডানে খেলতেন আর কি, দৌলত ভাই, মারা গেছেন, হ্যাঁ দৌলত ভাই ছিলেন। তো জালাল ভাই যিনি এখন ক্রিকেট বোর্ডে আছেন, তো এনারা ডমিনেট করতো তখন আর কি।
রকিবুল ভাই ছিলেন, ওরা ডমিনেট করতো। এরপরে আমাদেরই মিউজিশিয়ান আরেকজন আছে যার নাম বলতে রমি ভাই। রমি ভাই তখন আসলে ওনাকেই আমরা আমাদের আইডল মনে করতাম আর কি। গান করতেন এবং গান করতেন, হ্যাঁ, নিজে গিটার। তখন অবশ্য উনি এতটা মিউজিকে এতটা প্রমিনেন্ট ছিলেন, মানে অতটাই করতেন না। তো মোস্ট অফ দ্য টাইম উনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতেন। তো ওনারাই আমরা ওনাদেরকেই ফলো করতাম আর কি, যে ক্রিকেটার আর মিউজিশিয়ান। দেশের বাইরের কথা যদি আমি বলি, যে অন্য কোন দলকে সাপোর্ট করতেন বা অন্য কোন ক্রিকেটারকে ফলো করতেন? তখন একটা ক্রেজ ছিল ইন্ডিয়া পাকিস্তান, যেটা এখনো আছে। হ্যাঁ জি, এখনো আছে। ক্রিকেটটা আমাদের সাবকন্টিনেন্টে আসলে এই দুইটা টিমকে নিয়েই ক্রেজটা এটা আগে থেকে, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন থেকেই এটা ছিল। ইমরান খান, যিনি পরে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, ইমরান খান। এরপরে ইন্ডিয়াতে ছিলেন ওই যে এখন ভুলে গেছে অনেক, কপিল দেবরা ছিলেন, হ্যাঁ কপিল দেব ছিলেন, নবজিৎ সিং সিধু ছিলেন। তো ইনারা তখন ডমিনেট করতো। আর আমাদের এই সাবকন্টিনেন্টে এই ইন্ডিয়া পাকিস্তান ক্রেজ ছিল। তবে আমি বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিয়ানদেরকে ফলো করতাম, কারণ তাদের যে বিধ্বংসী বোলিং ছিল, মার্শাল, গার্নার, এই টাইপের প্লেয়ার তখন যেটা ছিল, তখন আমরা ছোটোবেলায় এগুলো কলেজে বা স্কুলে কলেজে এই সময় তখন এটা একটা ফোবিয়া ছিল যে তাদের বলে খুলি উড়ে যায়, মাথার স্কাল উড়ে যায়, এরকম একটা ছিল আর কি। তো কাছাকাছি থেকে দেখার সৌভাগ্য খুব কম হয়েছে, বাট এই গল্পগুলো আমরা শুনতাম আর কি ওয়েস্ট ইন্ডিয়ানদের। তো ওয়েস্ট ইন্ডিয়ান টিম দেখেছি বাংলাদেশে আসছে, ওরা খেলেছে, আমাদের সৌভাগ্য হয়েছে তখনকার গার্নার, মার্শাল, ওনাদের খেলা দেখার সৌভাগ্য হয়েছে। তো দ্যাট ওয়াজ রেয়ার এক্সপিরিয়েন্স, আমি যেটা বলবো, যারা এখনও ওনাদেরকে হয়তো দেখেনি। তো এই বিধ্বংসী বোলিংগুলো ডেফিনেটলি আমাদের এখনও চোখে লেগে থাকে। আমি ওয়েস্ট ইন্ডিয়ানদেরকে একটু এগিয়ে রাখতাম আর কি ক্রিকেটে। ক্লাইভ লয়েড ছিলেন, উনিও এসেছিলেন দেখেছি, ক্লিভ রিচার্ড ছিলেন। তো এই জাতীয় প্লেয়ারদের খেলা দেখেছি। এখনকার যারা আছে তারাও ডেফিনেটলি এখনকার সময়ে সবাই স্টার, তবে ওনাদের কথা সবসময় মনে পড়ে আর কি। আমরা তাদেরকে ড্রিম করতাম আর কি। ওই সময় তো ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে তখন ওয়েস্ট ইন্ডিজ, যে সময় কথা বলছো ওই সময়টা পুরোপুরি ডমিনেট করতো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, ডমিনেট করতো, পুরো ক্রিকেটটা ডমিনেট করতো। ডে বাই ডে ওয়েস্ট ইন্ডিজ মানে ক্রিকেট থেকে কিছুটা ওয়েস্ট ইন্ডিজের যারা প্লেয়ার ওরা অন্য স্পোর্টসের দিকে ডাইভার্ট হয়েছে, বাস্কেটবলের দিকে গিয়েছে। ক্রিকেটটা হয়তো ওই সময়ের যে পপুলারিটি ছিল কিছুটা হলেও কমেছে। তারপরে ওয়েস্ট ইন্ডিজ এখনও লাস্ট বিগত বেশ কয়েকবার মধ্যে 2বার T20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হয়তো ক্রিকেটটা একটু হয়তো নিচের দিকে গিয়েছে গ্রাফটা, তারপরেও এখনও ডমিনেট। আমার মনে হচ্ছিল এবার যখন তারা 218 করে ফেললো, তখন কেন যেন মনে হচ্ছিল যে বোধহয় খুব গুড কামব্যাক করেছে এবং তাদের ভেন্যু সবকিছু মিলিয়ে বোধহয় একটা আলাদা অ্যাডভান্টেজ হয়তো পাবে, বাট সেটা আলটিমেটলি মানে খুব অবশ্যই, কারণ ওয়েস্ট ইন্ডিজের হোমে তো একটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকে। তারপরে সেম ওই ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু ডমিনেটিং ওয়ার্ল্ড ক্রিকেটে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখেন, ওদের মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু ওদের খুব সুপারস্টার প্লেয়াররা। যদি আপনি অ্যান্ড্রে রাসেলের কথা বলেন, নারিনের কথা বলেন, তারপরে ওদের অনেক, এবং সুনীল নারিনের পারফরম্যান্স আমরা লাস্ট আইপিএলে দেখেছি কত দুর্দান্ত করেছে, ন্যাশনাল টিমের পরে খেলে না। তারপরে ওদের অনেক প্লেয়ার, পুরান টুর্নামেন্ট যারা প্লেয়ার আছে সবাই কিন্তু ওই ক্লাসের প্লেয়ার। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ আশা করেছিল এবার হয়তো আরেকটু বেটার পারফরমেন্স। যে ম্যাচটা হেরেছে 180+ রান করেছিল, তারপরেও খুব ডিফেন্ড করতে পারে নাই। রাইট, ওটা একটা ব্যাড লাক, কিছু করার নেই। আমরা আরেকটা গান শুনতে চাই এই মুহূর্তে। তারপর গান স্বপ্ন রানী ঘুম ঘুম আলাম নিয়ে রাত জাগা পাখি হয়ে এসো, রাধা সাজিয়ে রাখবো এই মন্দিরে, পূজা দেবার ছলে শুধু দেখবো যদি রাতি নিভে যায়, বৃষ্টি ঝরা চোখে দিও আমায়, শুধু দেখো
কথা দিলাম শুধু দেখবো, ও দেখবো তোমায়, ও স্বপ্ন আকাশের ফিরে এসো তুমি, চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে, সূর্যের টিপ কপালে দিও, মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে। স্বপ্ন আকাশের ফিরে এসো তুমি, চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে, সূর্যের টিপ কপালে দিও, মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে। জড়িয়ে যদি আঁখি নিভে যায়, বৃষ্টি ছড়া চোখে দিও আমায়, দেখুন ও দেখুন তোমায়, কথা দিলাম শুধু দেখুন, ও দেখুন তোমায়। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, খুবই চমৎকার লাগলো। মানে এই গানগুলোর মধ্যে অন্যরকম একটা উন্মাদনা আছে এবং ওই সময় সেই অসংখ্য গান আসলে বিভিন্ন টপিক নিয়ে লিখেছেন এবং সামাজিক সচেতনতা বা বিভিন্ন রাজনৈতিক অসঙ্গতি সব বিষয়গুলো নিয়েই কিন্তু তখন নোভা ব্যান্ড কাজ করেছে। এক্স্যাক্টলি। আমি অন্য আলোচনায় যাব, তার আগে আরও একটা ব্রেক নিয়ে তারপর ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিয়ান টেলিকম। সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন ফর্মার ক্রিকেটার ও বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম সানোয়ার হোসেন, এবং সেই সাথে রয়েছেন নোভা ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভোকালিস্ট আহমদ ফজল করিম। এবং আমাদের সাথে এই মুহূর্তে সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরা ভাইয়া। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে তো তুলনামূলক খুব ফুরফুরে লাগছে। কেমন আছেন, কেমন সময় যাচ্ছে? এবং আগামীকাল মানে বাংলাদেশ সময় আগামীকাল সকাল 6:30 আসলে প্রথম সেমিফাইনাল, মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা। আমি একটু শুনছিলাম যে রহমানুল্লাহ গুরবাজ বোধহয় ইনজুরিতে রয়েছেন, খেলবেন কি খেলবেন না এটা নিয়ে একটা গুজব উঠেছে। এটা আসলে কি গুজব নাকি এমন কিছু সত্যি ঘটেছে, কি বলতে চাইবেন? আমি প্রথমে শুরু করি যে আজকে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়েছি বলে মনে হচ্ছে যে একটু মানে তরতাজা লাগছে আর কি। এমনি রোদের মধ্যে দাঁড়ালে যেটা হয় যে আমিও দেখতে পাই না ভালো করে যে আপনারা কি কোন কালারের ড্রেস পরে বা কিভাবে বসে আছেন। তো যাই হোক, আজকে স্থানীয় সময় কিন্তু এখানে 8:30টায় ম্যাচ, অর্থাৎ ত্রিনিদাদ এন্ড টোবাগোতে ম্যাচটা হচ্ছে প্রথম সেমিফাইনাল। যেটি হচ্ছে যে আপনি বলছিলেন ইনজুরির সমস্যা, আসলে আফগানিস্তান দল কিন্তু এমনি ইতিহাস গড়েছে, সেমিফাইনালে উঠেছে এবং তাদের আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার জন্য কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি। যে কোনো একটা দল অবশ্যই তো ফাইনাল খেলবে, সেই যে কোনো দলই কিন্তু প্রথমবার ফাইনালে খেলবে, যেটা বাংলাদেশের জন্য খুব খারাপ লাগা। দর্শক হিসেবে বাংলাদেশ দেখবে যে বাংলাদেশের চান্স ছিল এরকম কিছু হওয়ার, একটা পার্ট হওয়ার, একটা বিরাট অংশীদার হওয়ার, সেটা বাংলাদেশ হেলায় ফেলাই বলতে হবে যে মানে চেষ্টা করেছে, পরে যেটা হয়েছে যে সরে গেছে, মানে টার্গেট থেকে সরে গেছে, তখন ম্যাচটাও হেরে গেছে। মানে সব মিলিয়ে আসলে বাংলাদেশের সাইকোলজিক্যাল মানে যে পরিকল্পনা, আবার অর্থাৎ মানসিক পরিকল্পনা বলি আর যাই বলি, ঠিক ছিল না। আমরা দূর থেকে এটা অনুমান করতে পারি বা বলতেই পারি, কারণ বাংলাদেশ সব শেষে ম্যাচটা হারার পরে যদি এরকম ফিল হতো যে চেষ্টা করেছে, তাহলে হয়তো আমাদের স্বস্তি থাকতো, ভালো লাগতো। যাই হোক, বাংলাদেশের চলে যাওয়ার পরে এখন যেটা হয়েছে, আফগানিস্তান দলে যদি ইনজুরিও থাকে, তারা চেষ্টা করবে যে এই ইনজুরির চেয়ে নিজেরা তো বেশি অনুপ্রাণিত, ইনজুরিটা কিছুটা ট্রাবল তাদের আছে, তারা টানা ম্যাচের মধ্যে আছে, তারা কম সময় পেয়েছে প্রথম সেমিফাইনালে খেলার জন্য, তারা অতটুকুর মধ্যেই যতটুকু চেষ্টা নিজেদেরকে তৈরি করছে, কিন্তু তারা কিন্তু খুব বেশি ইন্সপায়ার্ড এবং খুব বেশি উৎসাহিত, এরকম একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা, যে ম্যাচের মধ্য দিয়ে প্রথমবার যেমন সেমিফাইনালে উঠেছে, তার পাশাপাশি প্রথমবার তারা ফাইনালে খেলার সুযোগ পাবে। এবং সাউথ আফ্রিকাও একই ব্যাপার, যে অপবাদ, চোকার্স অপবাদ নিয়ে তারা এই পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ার তাদের চলছে, সেটাও কিন্তু ঘুচানোর একটা বড় সুযোগ এই আসরে তারাও চাইবে। এবং আমার ধারণা ম্যাচে যেটা হতে পারে, সানোয়ার ভাই অবশ্য আরো ভালো বিষয়টা বুঝবেন, এবং আমাদের মনে হয় সানোয়ার ভাই একমত হবেন কিনা জানি না, যে ম্যাচে আসলে ব্যাটসম্যান সাউথ আফ্রিকার ব্যাটাররা বেশি প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে। তারা যে কোনো
স্কোর বা টার্গেট সামনে নিয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আবার যদি আমি বলি যে আফগান স্পিনার এবং পেসার অর্থাৎ আফগানদের যে বোলিং অ্যাটাক সেটা আসলে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো স্ট্রেংথ রাখে। তাদের ভ্যারিয়েশন আছে স্পিনে, যেটা সাউথ আফ্রিকা একটু স্পিনে আমরা সবসময় দেখেছি কিছুটা দুর্বল হয়ে যায়। তো সেখানে টস একটা ফ্যাক্টর হতে পারে, বা আগে ব্যাট করলে যদি এমন হয় সাউথ আফ্রিকা যদি আগে ব্যাট করে, এরকম একটা প্রেসারের চোকার্স দলটা আগে ব্যাট করার ফলে অল্প রানের মধ্যে আটকে গেলে বিপদে পড়তে পারে। আবার কমফোর্টেবল একটা স্কোর যদি আফগানিস্তান আগে ব্যাট করে পেয়ে যায়, তাহলেও সাউথ আফ্রিকার জন্য প্রেসার নেওয়াটা কঠিন হবে। তবে দু দলেই একটা চাপ, একটা ভালো লাগা, বিশেষ করে কিছুটা চাপে থাকবে সাউথ আফ্রিকা দল, কেননা তারা চোকার্স অপবাদ গোছানোর চেষ্টা করবে। আর আফগানিস্তান যা করবে সেটাই তো ইতিহাস, যে সেটাই তো বড় বিরাট একটা ব্যাপার। তাদের দেশে আনন্দ চলছে, তাদের সেমিফাইনালের ম্যাচের পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে তারা পুরো রাজধানী কাবুল সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই ধরনের একটা অ্যাচিভমেন্টের মানে অংশীদার হওয়ার জন্য। সবাই আনন্দ করছে, তো তাদের জন্য সবকিছুই এখন মানে মনে হবে যাই করবে সেটাই কিন্তু একটা ইতিহাস, রেকর্ড, সেটার জন্য তারা খুব বেশি অনুপ্রাণিত হবে। ম্যাচটা তুলনামূলক আমি মনে করি যে খুব বেশি উপভোগ একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আর একটু বলে রাখতে চাই, ভারত ইংল্যান্ড ম্যাচে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হবে ইংল্যান্ডের বিপক্ষে সেকেন্ড সেমিফাইনাল। অবশ্যই, কারণ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তারা চাইবে তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ হীরা ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক ভালো থাকুন। একটা ব্যাপার আমি মানে অ্যাড করতে চাই, আমি যদি ভুল না করি 2004 সালে প্রথম আফগানরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পায়। 2004 থেকে 20 বছরের মধ্যে তারা আসলে প্রথম সেমিফাইনাল খেলছে। সো এটা কিন্তু খুব দারুণ একটা অপরচুনিটি তাদের জন্য। অবশ্যই, যেটা হীরা ভাই বলছিল যে আফগানিস্তানের হারানোর কিছু এখন পাওয়ার আছে, যা পাওয়ার অনেক কিছু পেয়ে গেছে, এই পর্যন্ত এসেছে। সেম যেটা আমাদের কোচ যেটা বলেছিল, সুপার অ্যাটিটিউড আমাদের অ্যাচিভমেন্ট হয়ে গেছে, তারপরে যদি আমার বোনাস। আফগানরা এই পর্যায়ে এসে সেমিফাইনালে এসছে, ওরা কিন্তু মানে এই টুর্নামেন্টে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে এসছে, অনেক কিছু পেয়ে এসছে, সেমিফাইনালে গিয়েছে, অ্যাচিভমেন্ট ওদের বিশাল। ওদের প্রেশারটা কম, কিন্তু প্রেশারটা কিন্তু সাউথ আফ্রিকার বেশি। আফগানিস্তান তো ফ্রি ফেয়ার ব্যাটিং খেলবে, ওরা যদি ফাইনালে যেতে পারে খুবই ভালো, নাও যেতে পারে, ওদের যে অ্যাচিভমেন্ট, ওদের যে পারফরমেন্স সবকিছু আফগানিস্তান মনে হয় না হ্যাপি থাকবে। এবং পরের যে ম্যাচটা আগামীকাল মানে সেমিফাইনাল 2, সেখানে ইংল্যান্ড এবং ইন্ডিয়া মুখোমুখি হবে, কোন দলকে এগিয়ে রাখবেন? আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখতে চাই এবং আমি চাই ইংল্যান্ড জয়লাভ করুক। সানার ভাই দেখেন, ওভারঅল পারফরমেন্স যদি বিবেচনা করে ডেফিনেটলি ইন্ডিয়া অনেক কম্প্যাক্ট পারফরমেন্স হয়, সবচেয়ে ভালো টিম। এবং ইন্ডিয়ার আরেকটা অ্যাডভান্টেজ আছে, যদি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, মানে 80% বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। যদি বৃষ্টি হয় ইন্ডিয়ার অ্যাডভান্টেজ ওই জায়গায়, বৃষ্টি হলে যদি খেলা না হয় ওইখানে কিন্তু ইন্ডিয়া থ্রু বিকজ অফ ফার্স্ট রাউন্ড এতে ইন্ডিয়া একটু এগিয়ে থাকবে। তবে ইংল্যান্ডের রেকর্ডও যদি দেখেন, 13টা ম্যাচ, ওরা বোধহয় 23টা ম্যাচ খেলেছে, 12টা ইন্ডিয়া জিতেছে, ইংল্যান্ড জিতেছে 11টা। খুব ভালো একটা ক্রিকেট ম্যাচ হবে। একদমই তাই। আমি শেষ করব, অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনার গান দিয়ে শেষ করতে চাই, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন। আপনারা দেখছিলেন বেলামে প্রেজেন্স ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল অ্যান্ড এডিএন টেলিকম। আমি রাখাল ছেলে গানটা করি, যেহেতু একটু আগে কথা হচ্ছিল যে ডিফারেন্ট টাইপ অফ লিরিক নিয়ে আমি কাজ করেছি, তো এটা একটা রাখাল ছেলের জীবনের উপরে লেখা, ওর কষ্টের জীবনের উপরে গানটা করা, ওটা দিয়ে আমি খুব শেষ করি। সন্ধে হলে ঘরে ফিরে সে ধুলোই মলিনার ক্লান্ত দেহে, সাথের আকাশটা প্রতিদিন দেখবে দাঁড়িয়ে রাখাল ছেলে, ও রাখাল ছেলে, রাখাল ছেলে।